গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা আনসার তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে একটি মক টেস্ট। আমরা একটি জিকে মক টেস্ট নেব আউট অফ 25। তো 25 জিকে থেকে তোমার স্কোর কত হচ্ছে একটু চেক করবে, ঠিক আছে? 25টি কোশ্চেনের মধ্যে তুমি কত পাচ্ছ অবশ্যই চেক করবে। তো এখানে আমরা সেট নাম্বার 13, এর আগে 12টি সেট কিন্তু করিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তুমি পাবে এবং আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স পড়াচ্ছি পেড কোর্স TWS একাডেমি অ্যাপে। ওকে, তো সেখানে আমাদের বেশ কিছু ব্যাচ চলছে। তো আমরা আজকে শুরু করবো এমসিকিউ প্র্যাকটিস, যেখানে 25 কোশ্চেন তোমরা পাবে এবং 25 কোশ্চেনে কত স্কোর হচ্ছে ক্লাসের শেষে অবশ্যই জানাবে কমেন্টে। প্রথম প্রশ্ন, মন্থা। মন্থা গত মাসেই আমরা দেখছিলাম উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আভাস এসছে। তো যার নাম দিয়েছে এই মন্থা নামটি কে দিয়েছে, কোন দেশ দিয়েছে বলো? খুবই একটি কারেন্ট কোশ্চেন। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব প্রত্যেকে বলবে। মন্থা এই সাইক্লোনটির নামকরণ করেছে কোন দেশ? ভারত, ওমান, সৌদি আরব, থাইল্যান্ড। সঠিক উত্তর হবে থাইল্যান্ড। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা অক্টোবর 2025 অর্থাৎ গত মাসেরই ঘটনা। উড়িষ্যা বঙ্গোপসাগর যেখানে এই ঘূর্ণিঝড় তৈরি এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঝড়টি হয়েছে। খুব একটা ক্ষতি হয়নি যদিও, তবে নামটা আমরা পেয়েছি এবং নামটি থাইল্যান্ড প্রদত্ত নাম। কোশ্চেন নাম্বার 2, থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল? থিওসফিক্যাল সোসাইটি মূলত হিন্দু ধর্মের উৎকর্ষতা বৃদ্ধির জন্য তৈরি হয়েছিল। এই থিওসফিক্যাল সোসাইটি প্রথম গঠিত হয় 1875 সালে নিউ ইয়র্কে, আমেরিকাতে। এটি গঠিত হয় তোমার বালাভাডস্কি, কর্নেল ওলকট, বেশ কয়েকটা নাম আমরা পাই ইতিহাসে। তো থিওসফিক্যাল সোসাইটির ভারতে এর কার্যালয়টি কোথায় ছিল? উত্তর কি হবে? মাদ্রাজের, আদ্রিয়ার, বেলুর, আভাদি, ভেল্লোর। কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সার এখানে কি করবে? ইতিহাস থেকে কোশ্চেন। থিওসফিক্যাল সোসাইটি এটি কার্যালয় ছিল আদ্রিয়ার, যেটা মাদ্রাজে। এই মাদ্রাজ মানে কি? বর্তমান তামিলনাড়ু, চেন্নাই, ঠিক আছে? মাদ্রাজের আদ্রিয়ার শহরে এই কার্যালয়টি ছিল এবং এটি গঠিত হয়েছিল 1882 সালে চেন্নাইয়ের আদ্রিয়ারে। তো নিউ ইয়র্কে এটি এস্টাবলিশ হয় 1875 সালে। এটি আমরা প্রথমে বললাম এস্টাবলিশড প্রথম হয় কোথায়? নিউ ইয়র্ক, আমেরিকাতে। এবং ভারতে এর কার্যালয়টি গঠিত হয়েছিল 1882 সালে চেন্নাইয়ের আদ্রিয়ারে। মাদ্রাজ চেন্নাইয়ের পূর্ব নাম। কোশ্চেন নাম্বার 3, ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোনটি বলো? ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি হবে? বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু? কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর কি হবে? ভারতে সবথেকে বেশি তামাক উৎপাদনকারী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং তামাক গবেষণাগার কোথায় অবস্থিত কে বলতে পারবে? তামাক গবেষণাগার সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। জায়গাটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী কোশ্চেন আসবো, নিম্নের কোনটি পূর্ব কলকাতা জলাভূমির অংশ বিশেষ? অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে তামাক গবেষণাগার আছে। ওকে, কোনটি পূর্ব কলকাতা? আমাদের এই পূর্ব কলকাতা জলাভূমি, যেটি একটি রামসার সাইট, এটা তোমরা প্রত্যেকে জানো। এটি একটি কিন্তু রামসার সাইট। রামসার সাইট পূর্ব কলকাতা জলাভূমি। রামসার সাইট মানে এটি জলাভূমি সংক্রান্ত, ঠিক আছে? জলাভূমি সংক্রান্ত। এবং এটির অংশ হচ্ছে নলবন,
এটি পূর্ব কলকাতা জলভূমির অংশ বিশেষ এবং এটি রামসার সাইটের মর্যাদা পেয়েছিল 2002 সালে। আমাদের পশ্চিমবঙ্গে রামসার সাইট আছে দুটি, তাই তো? ভারতে বর্তমান কটি? 93 নাকি তার বেশি হয়েছে? রামসার সাইট নিয়ে কোশ্চেন করাতে গেলেই কনফিউশন তৈরি হয়, কারণ বাড়তে বাড়তে অনেকগুলো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 5 কি হবে সঠিক উত্তর বলো? '94 হয়েছে। বর্তমানে রামসার সাইট হচ্ছে 94, তাই তো? লেটেস্ট কোনটা হচ্ছে এটা একটু আমরা দেখে নিই। 94th গোগাবিল লেক বিহারে এটা অ্যাড হয়েছে। হ্যাঁ, বর্তমান রামসার সাইট 94 হয়ে গেছে। এটা নিয়ে বলতে গিয়েই বললাম না, আমারও একটু কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে। রামসার সাইট বর্তমানে 94টি, 2025 নভেম্বর। বিহারে একটি বেড়েছে, ওয়েস্ট বেঙ্গলে দুটোই আছে, সুন্দরবন এবং পূর্ব কলকাতা জলভূমি। গৌতম বুদ্ধ মহাবীর দুটো ধর্মের। মহাবীর হচ্ছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তারা মৃত্যুবরণ করেন অজাতশত্রু তখন ছিল হর্ষাঙ্গ বংশের রাজা। অজাতশত্রুর সময়কালে, অজাতশত্রুর সময় একটি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর আমলে, তাই তো? রাজগৃহতে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোশ্চেন নাম্বার 6 ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারহুদ, বুদ্ধগয়া, সারনাথ নাকি সাঁচি? গোগাবিল লেক যেটা বিহারের নতুন রামসার সাইট হয়েছে। ভারতীয় টাকায় যে সিংহ মূর্তির ছবি থাকে সেটি আবিষ্কার হচ্ছে সারনাথে। সারনাথ উত্তরপ্রদেশে, সাঁচি মধ্যপ্রদেশ। কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল? নাদির শাহ ছিল পারস্যের একজন সম্রাট। পারস্যের সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন। সেই সময় মুঘল সম্রাট কে ছিল? এবং নাদির শাহ আমাদের সেই শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসন নিয়ে চলে যায়, কোহিনূর মণি নিয়ে চলে যায়, আর অনেক দিল্লি লুটপাট করে, প্রচুর লুট করেছিল, প্রচুর ধন সম্পদ নিয়ে গেছিল নাদির শাহ। এবং সেই সময় মোহাম্মদ শাহ তিনি ছিল মোগল সম্রাট এবং তাদের মধ্যে যে যুদ্ধটা হয় সেটি হচ্ছে কারনালের যুদ্ধ। কারনালের যুদ্ধ সালটা কত? সালটা হচ্ছে 1739 সালে কারনালের যুদ্ধ হয়। পরবর্তী কোশ্চেন আসবো, আন্তর্জাতিক তারিখ রেখা সম্প্রসারিত হয়েছে কি অনুসরণ করে? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, নাকি নিরক্ষরেখা, নাকি কর্কট ক্রান্তি রেখা? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? আন্তর্জাতিক তারিখ রেখা যেটি সম্প্রসারিত হয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। কোশ্চেন নাম্বার 9 ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? অর্থাৎ রাষ্ট্র যেখানে টাকা ব্যয় করছে, সরকারি যেখানে স্কুল বিদ্যালয় বা আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বলি, কলেজ বলি, যে কোনো জায়গায় যেখানে সরকারি অর্থ ব্যয় হচ্ছে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তো এটি বলতে হবে কোন আর্টিকেল বা ধারাতে বলা হয়েছে? 25, 26, 27, 28। তো আমরা জানি সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। মৌলিক অধিকারের 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে এই 25, 26, 27, 28-এ ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে মনে রাখবে 28 নং আর্টিকেল অর্থাৎ 28 নম্বর ধারাতে এই কথা বলা হয়েছে। 25-এ কি বলা হয়েছে?
ধর্মীয় স্বাধীনতার অধিকার আমরা কত ধারা 25 থেকে 28 পাচ্ছি। 25-এ সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম আচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতা ভোগ করবে, এটি আর্টিকেল 25-এ বলা হয়েছে। আর্টিকেল 26 কি বলছে? প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী তাদের নিজ নিজ ধর্মীয় সংগঠন এবং কার্যাদি পরিচালনা করতে পারবে। ধারা নম্বর 27-এ বলছে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর বা ট্যাক্স দিতে বাধ্য করা যাবে না। ধারা 28, এটা আমরা পড়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষায় কোনো ছাত্রছাত্রীকে বাধ্য করা যাবে না, বা এখানে এই পয়েন্টটা আমরা পাচ্ছি 28-এ। কোশ্চেন নাম্বার 10, নিম্নের কোনটি HIV ছড়ায়? একই বিছানা ব্যবহার করলে, ইনজেকশন, একই সুচ ব্যবহার করলে, করমর্দন করলে, খাবার ভাগের মাধ্যম বা একই খাবার খেলে। HIV যেটা হচ্ছে আমরা এডস যেটাকে বলছি রোগের নাম, HIV হচ্ছে ভাইরাসের নাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এডস এর ফুল ফর্ম অ্যাকিনো ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে রোগের নাম। এখানে আমাদের কি হয়, শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। HIV এটা কোনো ছোঁয়াচে নয়, ঠিক আছে, এটি ভাইরাস ঘটিত রোগ এবং এটি হতে পারে ইনজেকশনের একই সূচ ব্যবহার করলে হতে পারে। অপশন বি, একই সূচ ব্যবহার করলে হতে পারে, বা তোমার দাড়ি কামানোর জন্য যে ব্লেড গুলো ইউজ করা হয়, একই ব্লেড দুজনকে না ইউজ করাই ভালো আর কি। এটা আমরা সেলুনে দেখি, আগে হতো একটা ব্লেড দিয়ে 2-4 জনের দাড়ি কামানো হয়, এখন কিন্তু আর সেটা নেই, আলাদা আলাদা ব্লেড ইউজ করে তারা, যতটা আমার দেখা আছে। কোথায় কেমন সব জায়গাতে সমান নয়। ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? কোশ্চেন নাম্বার 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের এই যে স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? সেবি, সিকিউরিটিজ আর এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে আছে সেবি। তো সেবি নিয়ন্ত্রণ করছে স্টক মার্কেটগুলি। স্টক মার্কেটের মধ্যে সবচেয়ে বড় কোনটি? NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, BSE, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ডোলেক্স, CSE। সব থেকে বড় হচ্ছে NSE, লার্জেস্ট স্টক মার্কেট ইন ইন্ডিয়া। BSE হচ্ছে বোম্বে স্টক, এটি হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম ওল্ডেস্ট স্টক মার্কেট। 1875-এ স্টাবলিশ হয় এটা। NSE টা পরে এটা সবচেয়ে বড় ভারতের স্টক মার্কেট, NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিত কোণের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন? তেজ বাহাদুর সাপ্রু, MK গান্ধী, আবুল কালাম আজাদ, SC বোস। অর্থাৎ MK গান্ধী মানে গান্ধীজি, মহাত্মা গান্ধী, SK বোস মানে হচ্ছে SC বোস মানে সুভাষচন্দ্র বোস। গোলটেবিল বৈঠক টোটাল কটি হয়? 3টি হয়েছিল। 1930 সালে একটি, প্রথম, দ্বিতীয় 1931, তৃতীয় 1932। 3টি গোলটেবিল বৈঠক কোথায় হয়? লন্ডনে হয়। আমরা দেখেছি যে ভারতের যখন আইন অমান্য আন্দোলন শুরু হয় তারপরেই এই বৈঠকের আহ্বান করা হয় যাতে একটা সমাধান হয়। তো যাই হোক, প্রথম গোলটেবিল বৈঠক যেখানে জাতীয় কংগ্রেস তথা মহাত্মা গান্ধী তারা কিন্তু যোগদান করেনি, প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হয় এবং সেখানে আমরা দেখব তেজ বাহাদুর সাপ্রু, BR আম্বেদকর তারা ছিলেন, MK গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, সুভাষচন্দ্র বোস তারা কেউ যোগদান করেনি। তো গোলটেবিল বৈঠক 1930 সালে 12 নভেম্বর থেকে 1931 জানুয়ারি পর্যন্ত হয়েছিল প্রথম। দ্বিতীয়টা আমরা দেখব সেকেন্ড 1931 সালে 7 সেপ্টেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত চলেছিল এবং থার্ড 1932 সালে 17 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। 3টি গোলটেবিল বৈঠকে যোগদান করেন তেজ বাহাদুর সাপ্রু, BR আম্বেদকর, তারা 3টি বৈঠকে ছিলেন। 3টি বৈঠকে তেজ বাহাদুর সাপ্রু ছিলেন। MK গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে ছিলেন। জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যখন যোগ দেয়নি তখন কিন্তু গান্ধীর সঙ্গে আরউইনের একটা চুক্তি হয়। 1931 সালে 5 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় এবং গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে গান্ধীজি
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেয়, জাতীয় কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেয়, কিন্তু সেটাও কিন্তু আদতে ব্যর্থ হয়। পরবর্তী আবার একটা গোলটেবিল বৈঠক হয়, সেখানে কিন্তু আর গান্ধীজিরা যোগদান করেনি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, আলিপুর চিড়িয়াখানার স্থাপনকাল নিম্নের কোন সালে? কোশ্চেন নাম্বার 13, বলো আলিপুর চিড়িয়াখানা আমাদের কলকাতার বিখ্যাত চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা, এবং সেটি কত সালে স্থাপিত হয়? সালটা এখানে বলতে হবে। তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1900 সালের আগে, 1876 সাল। রাইট অ্যান্সার অপশন ডি হবে। 13 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 আসবো। বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খান বা মুর্শিদ কুলি খাঁ, তার উত্তরসূরি কে ছিল? বাংলার শাসক আমরা যদি দেখি, বাংলার প্রথম স্বাধীন নবাব, নবাবী বংশ যদি আমরা বলি, প্রতিষ্ঠাতা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ, এই মুর্শিদ কুলি খাঁ ঔরঙ্গজেবের সময় সুবেদার হিসেবে নিযুক্ত ছিল বাংলার। তো মুর্শিদ কুলি খাঁ, তারপরে কে নবাব হন? তারপর তার জামাতা অর্থাৎ জামাই সুজাউদ্দিন কিন্তু নবাব হয়। সুজাউদ্দিনের পরে সরফরাজ খাঁ, সরফরাজ খাঁর পরে আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁর পরে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে শেষ স্বাধীন নবাব। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা তিনি হেরে যাবেন এবং মারা যাবেন। পরবর্তী মীর জাফর হবে বাংলার পরাধীন নবাব। প্রথম ইংরেজ পরিচালিত নবাব আমরা বলতে পারি মীর জাফর, তারপর মীর কাসিম, তারপর আবার মীর জাফর, তারপর আরো বেশ কয়েকজন থাকার পরে 1770 দিকে আর ছিল না। তো মুর্শিদ কুলি খাঁ আমরা যদি বলি, খান বা খাঁ, এটা 1717 থেকে 27, সুজাউদ্দিন 27 থেকে 39, সরফরাজ খাঁ হচ্ছে সুজাউদ্দিন খাঁর পুত্র 39-40, তারপর আলীবর্দী খান, আলীবর্দী খাঁ, এখানে খাঁ হবে সব, হ্যাঁ, 1740 থেকে 56, তারপর সিরাজউদ্দৌলা 1756-57। কোশ্চেন নাম্বার 15, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি যেটা আমরা বলছি, সেটি এস্টাবলিশ হয় কত সালে? সালটা বলো। 1857 সালে। 1857 সালে। সেটা কিসের ওপর বেস করে? মেকলে মিনিট প্রকাশিত হয় 1835-এ। আমরা পরবর্তী দেখবো হান্টার কমিশন নিযুক্ত হয় 1882 সালে। চার্টার অ্যাক্ট, এটা তো চারটি আছে। উডের ডেসপ্যাচ 1854। চার্টার অ্যাক্ট বা সনদ আইন চারটি ছিল। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে হয় 1793, 1813, 1833, 1853। তো এখানে আমরা যে শিক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ, তিনটি হয়েছিল উডের ডেসপ্যাচ অনুসারে। 1854 সালে প্রকাশিত হয় উডের ডেসপ্যাচ। ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? নাম হচ্ছে শের খান বা শের খাঁ। শের খাঁ বা শের খান নামে তিনি এই হত্যা করেছিল ভারতের একজন ভাইসরয়কে। তো ভাইসরয়ের নাম কি ছিল? রবার্ট ক্লাইভ, রিপন, নটব্রুক নাকি মেও? লর্ড মেও প্রথম ভাইসরয়, যিনি ভিজিট করতে গিয়ে এই শের খান দ্বারা তিনি মারা যান, তাকে হত্যা করেন লর্ড মেও। লর্ড মেও সঠিক উত্তর হবে। লর্ড মেওর সময় ভারতে প্রথম জনগণনা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? কোন আর্টিকেলে প্রধানমন্ত্রী নিযুক্তির কথা বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 17, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? উত্তর হবে স্যার 75 হবে। 75। 72 আর্টিকেলটা ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এটা ফাঁসির আসামিকে তার শাস্তি কমাতে পারে, সেটা রাষ্ট্রপতি, আর্টিকেল 72 আছে। কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি বা গরিবি হটাও পরিকল্পনাটি যুক্ত হয়?
গরিবি হটাও মানে হচ্ছে দেশের দারিদ্রতা কমানো, দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি, যেটাকে বলা হয়েছিল গরিবি হটাও। এই স্লোগানটি ইন্দিরা গান্ধী দিয়েছিল 1971 সালে প্রথমে। এই গরিবি হটাও স্লোগানটি বা এটা একটা পরিকল্পনা যার উদ্দেশ্য ছিল ভারতের দারিদ্রতা দূরীকরণ। এটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় যুক্ত হয়? সঠিক উত্তর হবে স্যার পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি ভারতের চালু হয়েছিল 1974 থেকে 1978। ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে 1 বছর কম হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চমটি 1 বছর কম হয়, কারণ এই গরিবি হটাও মানুষ বুঝতে পারেনি বা আরো অনেক সমস্যার কারণে দেখা যাবে যে কংগ্রেস সরকার পড়ে যাবে। মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসি সরকার প্রতিষ্ঠা হবে 1977 সালে। 77 থেকে 79 2 বছর মোরারজি দেশাই ছিল ভারতের প্রধানমন্ত্রী, তারপর আবার কংগ্রেস সরকার চলে আসে। পরবর্তী কোশ্চেন আসবো, একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে ভরবেগ সর্বোচ্চ কার? ইলেকট্রন, আলফা কণা, ডিউটেরন নাকি কোনোটি নয়? ভরবেগ সর্বোচ্চ আমরা বলতে পারি আলফা কণা। আলফা, বিটা, গামা। আলফার ভর বেশি হয়, হিলিয়ামের ভরের সমান হয়, যার ফলে এটির ভরবেগ সর্বোচ্চ হবে। কফি রপ্তানির জন্য বিখ্যাত নিম্নের কোন বন্দরটি? কফি উৎপন্নকারী রাজ্যের মধ্যে আমরা দেখব প্রথম স্থানে আছে কর্ণাটক। কর্ণাটকের চিকমাগালুরুতে কফি গবেষণাগার আছে। চা গবেষণাগার কোথায় আছে? চা চাষে সব থেকে প্রথম পজিশনে আছে আসাম, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড। আসামের জোরহাটে চা গবেষণাগার আছে, আর কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর, সেখানে আছে কফি গবেষণাগার। কফি রপ্তানির জন্য বিখ্যাত বন্দর কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর পোর্ট। নিউ ম্যাঙ্গালোর পোর্ট কফি রপ্তানির জন্য বিখ্যাত, মনে থাকবে। কোশ্চেন নাম্বার 21, গ্রেট লিভিং চোলা টেম্পল, যেটা একটি ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত আছে, সেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটি কোন রাজ্যে পড়ছে? বলো। ভারতে বর্তমানে আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ইন্ডিয়াতে বর্তমানে কটি আছে? ইন্ডিয়াতে আছে বর্তমান 44টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার মধ্যে গ্রেট লিভিং অফ চোলা টেম্পলস, চোল যে মন্দিরগুলো আছে, এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত এবং এটি আছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টি আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একটি হচ্ছে সুন্দরবন, 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। সুন্দরবনের পর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 এবং লাস্ট শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পেয়েছে, যেগুলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তাহলে 3টি ওয়েস্ট বেঙ্গলে আছে 44টির মধ্যে। কোশ্চেন নাম্বার 22 তে আসবো, 1857 সালে বিদ্রোহের সময় কে ছিল মুঘল সম্রাট? সঠিক উত্তর কি হবে? 1857 সালে বিদ্রোহের সময় কে ছিল মুঘল সম্রাট? औरंगजेब, मीर कासिम, দ্বিতীয় বাহাদুর শাহ নাকি সরফরাজ খাঁ? 1857 সালে কোন বিদ্রোহ হয়? সিপাহী বিদ্রোহ হয়, এবং সিপাহী বিদ্রোহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় ব্যারাকপুরে শুরু হয়। মঙ্গল পাণ্ডে তিনি হচ্ছে শুরু করেছে 29 মার্চ 1857। এই সিপাহী বিদ্রোহ প্রথম ইংরেজ ভারতীয় সিপাহীদের মধ্যে যে বৈষম্য ছিল সেটা নিয়ে শুরু হয়, এবং পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ যখন শুরু হলো এটা সারা ভারতের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে। মিরাট, দিল্লি, উত্তরপ্রদেশের কানপুর, বেরেলি, ঝাঁসি, পরবর্তীকালে পরপর ছড়িয়ে পড়ে। যেখানে যে দিক থেকে ইংরেজরা শোষণ করছিল সেই ইংরেজ বিরোধী আন্দোলন কিন্তু শুরু হয়ে যায় এবং একটা গণ আন্দোলনের রূপ নেয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে তখন যিনি মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে সবাই মিলে কিন্তু সিপাহী বিদ্রোহের নেতা ঘোষণা করা হয়, এবং সিপাহী বিদ্রোহের নেতা হিসেবে দ্বিতীয় বাহাদুর শাহকে ঘোষণা করা হয়। এবং দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু মনে রাখবে শেষ মুঘল সম্রাট। তাকে এবং তার পরিবারকে নির্বাসিত করা হয় রেঙ্গুনে, বর্তমান মায়ানমার, এবং সেখানেই তিনি মারা যান। দ্বিতীয় বাহাদুর শাহ তিনি ছিল
মুঘলদের মধ্যে শেষ সম্রাট, তাহলে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। শেষ মুঘল সম্রাটকে, উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। কোন দিনে সংবিধান দিবস পালিত হয়? সংবিধান দিবস পালিত হয় কোন দিন? প্রত্যেক অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? সংবিধান দিবস, সংবিধান যেদিন গৃহীত হয় 26শে নভেম্বর, কত সাল? 26শে নভেম্বর 1949, 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধান লেখা পুরো রেডি। সেদিন সবাই মিলে সাইন করে গৃহীত হয়েছিল যে আমরা গ্রহণ করলাম সংবিধানটাকে। এটি কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। তো 26শে নভেম্বর যেদিন গৃহীত হয় এই দিনটাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে বা ভারতীয় সংবিধান দিবস হিসেবে আমরা পালন করি। এবং 26শে জানুয়ারি যেদিন কার্যকরী হয় সেদিন আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি, প্রজাতন্ত্র দিবস। প্রশ্ন নম্বর 24 বলা হচ্ছে ভারতে আদমশুমারি 2011 সালে লাস্ট হয়েছিল। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত ছিল? দেখো 25 কোশ্চেন, ভ্যারাইটিস কোশ্চেন আছে, সায়েন্সের আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, সংবিধান আছে, অর্থনীতি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে, মিলেমিশে একটা কোশ্চেন আজকে কিন্তু আলোচনা আমরা করলাম। আদমশুমারি থেকে একটা প্রশ্ন আসে অনেক সময়, কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত অর্থাৎ সেক্স রেশিও, পুরুষের তুলনায় মহিলা কতজন আছে প্রতি 1000 পুরুষে মহিলা কতজন, সেটাকে আমরা বলি লিঙ্গানুপাত। এবং সেখানে আমরা যদি দেখি পুদুচেরি, যেখানে লিঙ্গানুপাত সব থেকে বেশি। আর যদি রাজ্যের তালিকা বলো সব থেকে বেশি কি? সব থেকে বেশি হচ্ছে কেরলে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে মুখ্য প্রতীক কি ছিল? তার চশমা, তার চরকা, তার ছড়ি, তার টুপি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অসহযোগ আন্দোলন কবে হয়? অসহযোগ আন্দোলন 1 আগস্ট। 1 আগস্ট কবে? 1920 সালে শুরু হয়, যেদিন বাল গঙ্গাধর তিলক মারা যায় সেই দিনই অসহযোগ আন্দোলন শুরু করা হয়। নন কোঅপারেশন মুভমেন্ট, ইংরেজদের সমস্ত কাজে অসহযোগিতা করা। সেই সময় ভারতীয়রা যে সমস্ত ইংরেজের বিভিন্ন দপ্তরে কাজ করত সেখানে সমস্ত দিক থেকে ইংরেজদের অসহযোগিতা করাই ছিল মেন লক্ষ্য। এই অসহযোগ আন্দোলনে গান্ধীজি তার চরকাকে মুখ্য প্রতীক হিসেবে ব্যবহার করেছিল। তো এখানে এটা শুরু হয় 1920 সালের 1 আগস্ট, যেদিন বাল গঙ্গাধর তিলক মারা যায় সেই দিনই স্টার্ট হয় এই দিন। আর শেষ হয় কবে? চৌরি চৌরা হত্যাকাণ্ডের প্রতিবাদে, চৌরি চৌরা হত্যাকাণ্ডের ফলে আর কি, প্রতিবাদে নয়। 25শে ফেব্রুয়ারি ফাইনালি 1922 সালে এই আন্দোলনটাকে গান্ধীজি প্রত্যাহার করেন। প্রত্যাহার করা হয় 25শে ফেব্রুয়ারি 1922 সালে। চৌরি চৌরা হত্যাকাণ্ড কোথায় হয় আমরা জানি? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়, ঠিক আছে, চৌরি চৌরা নামক গ্রামে একটা পুলিশ থানাকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়। জনতা অসহযোগ আন্দোলন যখন শুরু হয় অহিংসা সত্যাগ্রহের পথে, কিন্তু এই হিংসা যেই শুরু হয়ে গেল সেই গান্ধীজি ভয় পেয়ে গেল এবং আন্দোলন তুলে নিল। নয়তো আবার যদি জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা ঘটে যায়, ঠিক আছে, সেই ভয়ে কিন্তু গান্ধীজি আন্দোলনটি প্রত্যাহার করেন। যাই হোক, তো এই ছিল আমাদের 25 কোশ্চেন। একটি হোমওয়ার্ক থাকবে, এটা অলরেডি তোমরা পারবে। আমরা বলবো যে 25 এর মধ্যে আজকের সেটে তুমি কত স্কোর করেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমাদের ক্লাসগুলো করতে থাকো। লাস্ট উইক অর্থাৎ ডাব্লিউবিপি অ্যাসপিরেন্টসের জন্য, কনস্টেবলের জন্য পরীক্ষা যারা দেবে অবশ্যই তোমরা চেষ্টা করো যতটা সম্ভব এই সপ্তাহে একটু রিভিশনগুলো দিয়ে নেওয়া যায়, ঠিক আছে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা পরিশ্রম করেছো, তার রেজাল্টও তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।